শীতের আমেজ ধীরে ধীরে গায়ে জড়াচ্ছে। বাতাসে যেন এক অদ্ভুত রহস্যের গন্ধ। উৎসবের রেশ হয়তো অনেক আগেই ফুরিয়েছে, কিন্তু কিছু কিছু গল্পের শুরুই হয় ঠিক এমন এক অসময়ে যখন কেউ তা আশা করে না। মানিকদের জীবনেও আসে এমনই এক অভাবনীয় ঘটনা, যেখানে সাধারণ এক সন্ধ্যা রূপ নেয় উত্তেজনা, রহস্য আর দুঃসাহসিক অভিযানের। কি সেই রহস্য? কার ছায়া ঘনিয়ে আসছে তাদের চারপাশে? এই অনিশ্চয়তা আর রোমাঞ্চ নিয়েই হাজির পাঞ্চজন্যর প্রথম অভিযান, এক শীতল রাতে জমে ওঠা রহস্য কাহিনী। চলুন শুনে দেখি কিভাবে বদলে গেল মানিকদের জীবন। দুর্গাপুজোতে মানিকরা প্রতি বছর কলকাতাতেই থাকে। মানিকরা 5 বন্ধু: মানিক, বাপন, টুয়া, তাথই আর তুন্না। ওদের দলে তুন্নাকে ছাড়া বাকি সবাই সমবয়সী। তুন্না ওদের থেকে 2 বছরের ছোট। তাথই আর তুন্না 2 বোন। ওদের দলের বাকি সবাই ওদের সাথে একই সোসাইটির বিভিন্ন ফ্ল্যাটে ছড়িয়ে ছিটিয়ে থাকে। ওদের সোসাইটিতেই পুজো হয়। তাছাড়া কলকাতাতে দেখার মতো এত দুর্গা প্রতিমা হয়, সেসব ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা ওরা ভাবতেই পারে না। আনন্দ হই হুল্লোড়ে তাদের সময়টা বেশ ভালোই কেটে যায়। এইবার ওরা সবাই উচ্চ মাধ্যমিক দেবে, কিন্তু পুজোর সময় স্কুল তো ছুটি থাকে, তাই সে সময়টা পড়াশোনাও বন্ধ। তাই এই পুজোর মধ্যে একবার হলেও ওরা সবাই মিলে বসে ওদের সোসাইটির ছাদে। কিন্তু এবার পুজোটা একটু আলাদা। এবারে ওরা কলকাতায় ছিল না, ঘুরতে গিয়েছিল তাথই তুন্নার মামার বাড়িতে। আসলে এবারে তাথই তুন্নার গোটা পরিবারের সাথেই মামার বাড়িতে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু কি একটা কারণে তাদের বাবার অফিসের কাজের চাপ পড়ায় পুজোর ছুটিটা বাতিল হয়ে গিয়েছিল। এদিকে মামার বাড়িতে খবর পাঠানো হয়ে গেছে যে তাথই তুন্না সেখানে যাবে। তাই শেষ মুহূর্তে যখন তাদের আর যাওয়া হচ্ছিল না, তখন তাথই তুন্নার বাবাই আইডিয়াটা দিলেন। শোন শোন, আমি যখন যেতে পারছি না তখন তোরা বরং ঘুরে আয় গিয়ে, আর সাথে তোদের ওই বাকি মেম্বারদেরকেও নিয়ে যা, বুঝলি? না বাবা, তুমি আর মা না গেলে আমরা কেমন করে যাই? তাতে কিছু হবে না, তোরা 5 জন বরং গিয়ে ঘুরে আয়। তোদেরও একটু নতুন এক্সপিরিয়েন্স হবে, না হলে তোদের পুজোটা শুধু শুধু মাটি হবে। হ্যাঁ বাবা, ওটাই ভালো হবে। দিদি, এই দিদি, শোন না, শোন না, বলছি তুই বাবার কথাটাই শোন, বুঝলি? আমরা বরং 5 জনেই তাহলে মামা বাড়ি থেকে ঘুরে আসি। পুজোটা শেষ হয়ে গেলেই চলে আসবো। আর তাছাড়া এখন তো আমাদের স্কুলের ছুটিও রয়েছে। যেমন কথা তেমন কাজ। চতুর্থীর দিন সকালে সোসাইটির ছাদে ওরা 5 জন যখন জড়ো হলো, তখন কথাটা প্রথমে তাথই তুলল। মানিক, বাবা অফিসের কাজের জন্য না এবার আর আমাদের মামার বাড়িতে যেতে পারবে না রে। তাই বাবা বলছিল যে আমরা 5 জন যদি মামার বাড়িতে গিয়ে ঘুরে আসি তাহলে বাবার কোনো আপত্তি নেই। হ্যাঁ রে, তোর মামার বাড়ি তো শুনেছি দুবরাজপুরে। সেখানে নাকি বেশ বড় করে দুর্গাপুজো হয়। অষ্টমীতে নিরামিষ ভোগ আর নবমীতে মাংস দিয়ে খিচুড়িও তো হয়। বাহ, কয়েকদিন বেশ ভালোই খাওয়া দাওয়া হবে, কি বলিস? হ্যাঁ, তুই তো এখানে খেতেই পাস না, তাই না? উফ, যেই না যাওয়ার কথা শুনেছে অমনি ওর খাওয়ার কথা মনে পড়েছে। তুই থাম তো। এই তাথই, সত্যিই তোর বাবা বলেছে? হ্যাঁ রে টুয়া, বাবা তো নিজেই বলল এখন যদি তোরা রাজি হোস তাহলে আমাদের যাওয়াটা হয়, না হলে আমরা তো আর একা একা যেতে পারবো না। তোরা গেলে তবেই মা ছাড়বে। তাথই তুন্নার এই কথায় টুয়া এবার মানিকের দিকে তাকালো। মানিক একটু দূরে বসে পাশাকে আদর করছিল। পাশা
ওদের পোষা ঈগল। মানে পাশাকে ওরা কোথাও থেকে কেনেনি। একদিন এই ছাদেই ওরা এসে দেখে পাশা আহত হয়ে পড়ে আছে। এমনিতেই ঈগল দেখতে পাওয়া আজকাল দুর্লভ, তাই পাশাকে দেখে ওরা আর দেরি করেনি। মানিক নিজে পাশাকে কোলে করে নিয়ে গিয়েছিল ডাক্তারের কাছে। তারপর পেরিয়ে গেছে 2 বছর। এই 2 বছর ওরা যেদিনই যখনই ছাদে এসেছে তখনই পাশা কোথা থেকে যে উড়ে এসে ওদের কাছে বসে সেটা ওরা আজও ধরতে পারেনি। ভালোবেসে পাশা নামটা মানিকই দিয়েছিল। প্রতি বছর পুজোটা তো আমরা এখানেই কাটাই, তাহলে এবছর যখন সুযোগ এসেছে তখন না হয় অন্য কোথাও একটা ঘুরেই আসা যাক। আরে তোদের মামাবাড়ির ওখানে পুজোর লাইটিং দারুণ হয়, তাই না? তাথই আর তুন্না একসঙ্গে মাথা নাড়ল। সবাই যখন রাজি তখন যাওয়াই যাক। আর তাথই তুন্নার বাবা মানে কাকু তো আছেই আমাদের বাবা মাকে রাজি করানোর জন্য। তাহলে এক কাজ করো, কালকে সকালে তোরা সবাই স্টেশনে চলে আয়। এতদিন পরে কোথাও যাচ্ছি যখন, তখন সবাই মিলে ট্রেনেই যাওয়া যাক। সকাল সকাল বেরিয়ে পড়ব। তবে ওখানে পৌঁছতে কতক্ষণ লাগবে তা তো জানা নেই। এই তো না, তোরা স্টেশন থেকে মামাবাড়ি অবধি চিনে যেতে পারবি তো? হ্যাঁ গো মানিকদা, হ্যাঁ। ওই তো গতবার তো আমরা অটো করেই গিয়েছিলাম, ঠিক চিনতে পারবো। স্টেশন থেকে তো গাড়িও পাওয়া যায়, কিংবা বাসে করেও চলে যাওয়া যাবে। মামা বাড়ি থেকে মাত্র মিনিট 5 হাঁটা পথ, পোড়ামাতলায় নামিয়ে দেবে। তবে আর কি, ওই কথাই রইল। এবার পুজোয় আমাদের গন্তব্য দুবরাজপুর, তাথই তুন্নার মামার বাড়ি। ইস্ট অর ওয়েস্ট, মানিক ইজ বেস্ট। পাশা এতক্ষণ কাছেই একটা পিঁপড়ের দলের সাথে ঘুরে ফিরে খেলা করছিল। এবার ওদের সম্মিলিত উচ্ছ্বাস দেখে সেও ওদের সঙ্গে যোগ দিল। হঠাৎ ডানা মেলে উড়ে গিয়ে ওদের মাথার ওপর একটা গোল চক্কর দিয়ে দিল। সবকিছু ওদের ভাবনা মাফিকই হয়েছে। দুবরাজপুরে গোটা পুজোটা ওদের ভালোই কাটছে। শুধু সমস্যা হয়েছিল পাশাকে নিয়ে আসতে। ট্রেনে ওরা পাশাকে নিয়ে তো উঠতে পারতো না, কিন্তু পাশা ওদের ফলো করে উঠতে উঠতে শেষ অবধি ঠিক এসে পৌঁছে গেল দুবরাজপুরে। ব্যাস, আর তো ওদের কোনো চিন্তাই নেই। তাথইদের আদি মামার বাড়িতে প্রতি বছরই পুজো হয়, আর এবার ওদের মামারই পালা পড়েছিল, তাই খাওয়া দাওয়াটাও তাথই তুন্নাদের পছন্দ মতোই হলো। এমনকি ধুনুচি নাচেও যোগ দিল তাথই, তুন্না আর টুয়া। নবমীর দিন সন্ধ্যাবেলা ঠাকুরবাড়ির আটচালাতে ওদের আড্ডার আসর বসল। হ্যাঁ রে মানিক, আমরা যেখানে যাই সেখানেই তো আমাদের সাথে কোনো না কোনো একটা ঘটনা ঘটে, কিন্তু এবার এখানে পুজোটা বেশ ভালোই ভালোই কেটে গেল। তেমন কিছুই ঘটলো না, কি বল? তোরা ব্যাপারটাকে ওইভাবে ভাবছিস, তাই এমন মনে হয়। আসলে সব জায়গাতেই কিছু না কিছু ঘটে থাকে। আমরা গেলে ব্যাপারটা আমাদের চোখে পড়ে, বাকিদের চোখে হয়তো সেভাবে পড়ে না, ব্যাস। দেখতে দেখতে দশমীও এসে গেল। এই প্রথম ওরা 5 জনেই একসাথে ধুতি, পাঞ্জাবি আর শাড়িতে সাজল। আসলে তাথই তুন্নাদের মামার বাড়ির এটা একটা নিয়ম। দশমীতে ওনারা সবাই মাকে সাবেকি সাজেই বিদায় দেন। দশমীর পরে আরও 3টে দিন কেটে যাওয়ায় ওদের বাড়ি ফিরে যাওয়ার সময় ঘনিয়ে আসছিল। বাড়ি ফিরে আসার আগে যখন ওদের হাতে মাত্র 1 দিন রয়েছে, সেদিন ছিল কোজাগরী লক্ষ্মী পুজো। তুন্না সেদিন আলপনার খড়ি কেনার জন্য মামার বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে এসেছিল। আসলে বাকি সবাই ব্যাগপত্র গোছাতে ব্যস্ত, কাল সকালেই এখান থেকে বেরিয়ে পড়তে হবে। তাই তুন্নার মামিমা তাকে পোড়মাতলার মোড়ের দশকর্মার দোকানে পাঠিয়েছিল। খড়ি কিনেই সে ফিরে আসবে, এই শর্তেই মামিমা তাকে ছেড়েছিল। আর তুন্নারও মাঝে মাঝে একা বেরিয়ে পড়তে ভালোই লাগে। আসলে ওদের দলে ওই সব থেকে ছোট, তাই বেশিরভাগ সময়ই কেউ না কেউ ওর খেয়াল রাখে। সেই নজরবন্দি থেকে একটু মুক্তির আনন্দই আলাদা। তুন্নার খড়ি কেনা হয়ে গিয়েছিল, সে বাড়ির পথেই ফিরছিল, কিন্তু বেশ খানিকটা হেঁটে যাওয়ার পরই সে দেখতে পেল রাস্তার পাশে একটা জটলা।
কি হয়েছে দেখার জন্য এগিয়ে যাচ্ছিল তুন্না। তার আগেই পাশ থেকে একটা লোক তাকে ডাকলো। এই যে শুনছো? লোকটার পরনে প্যান্ট শার্ট, চোখে একটা চশমা, মাথায় একটা টুপিও রয়েছে। এই জায়গাটা একরকম শহরও নয় আবার গ্রামও নয়, মফস্বল বলা যেতে পারে। সেই এলাকায় এমন একটা লোককে দেখতে পাওয়াটা খুব একটা স্বাভাবিক ব্যাপার নয়। একটু কৌতূহলের বশেই তুন্না এগিয়ে গেল। আমায় ডাকছেন? এখানে পিনাকি রায়ের বাড়িটা কোথায় তুমি বলতে পারো? আসলে আমি ওনার বাড়ির ঠিকানাটা খুঁজছি অনেকক্ষণ থেকে। সামনে তো একটা জটলা হচ্ছে, সবাই ওতেই ব্যস্ত, তাই কাকে আর জিজ্ঞাসা করব। তুমি কি চেনো, বলতে পারবে? সত্যি বলতে পিনাকি রায়ের বাড়ি তুন্না চেনে। তার মামার বাড়িতে পুজো উপলক্ষে রায় নিজেও এসেছিলেন। তার নিজের মামার বাড়ি থেকে বেশ কয়েকটা বাড়ি পরেই পিনাকি রায়ের বাড়ি। হ্যাঁ চিনি তো, ওই সামনে সোজা রাস্তাটা ধরে গিয়ে বাঁ হাতের গলিতে ঢুকলেই 3 নম্বর বাড়ি। আসলে বুঝতেই তো পারছো, ওদিকের আমি কিছুই চিনি না। তুমি আমায় একটু দেখিয়ে দিলে সাহায্য হতো, যদি তুমি ব্যস্ত না থাকো। তুন্না আর দ্বিরুক্তি করল না। সে লোকটার আগে আগে হাঁটতে লাগলো। লোকটাও তার পিছন পিছনই এগিয়ে আসতে লাগলো। জটলা থেকে খানিকটা দূরে এগিয়ে গেছে ওরা। ঠিক বড় রাস্তাটা পেরিয়ে ছোট গলির মুখে ঢুকতে যাবে, তখনই হঠাৎ করে তুন্নার মনে হলো পেছন থেকে একটা হাত এসে তার মুখে একটা রুমাল চেপে ধরেছে। 2 হাত দিয়ে সে ছাড়াবার চেষ্টা করতে লাগলো। স্পষ্ট বুঝতে পারল সে তার নাকের সামনে চেপে ধরা রুমালটায় ক্লোরোফর্ম লাগানো রয়েছে। কিন্তু তখন আর তার কিছুই করা ছিল না। তুন্নার মাথাটা এলিয়ে পড়ল এক পাশে। লোকটা তুন্নাকে 2 হাতে তুলে নিয়ে বড় রাস্তায় আরও খানিকটা এগিয়ে যেতেই সেখানে একটা গাড়ি তাদের জন্যই অপেক্ষা করছিল। তুন্নাকে গাড়ির ভেতর ঢুকিয়ে গাড়িটা সোজা জটলার পাশ থেকে সামনের দিকের বড় রাস্তা ধরে বেরিয়ে গেল। লোকটা ভেবেছিল গোটা ব্যাপারটা হয়তো কেউ দেখেনি, কিন্তু জটলার মধ্যে থেকে একজন কোনো একটা কারণে পিছনের দিকে তাকাতেই দেখতে পেয়েছিল তুন্নাকে লোকটা তুলে নিয়ে যাচ্ছে। কিন্তু সে মনে করেছিল হয়তো কেউ অসুস্থ হয়েছে, তাই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তাই সে ব্যাপারটায় তেমন আমল দেয়নি। এদিকে সন্ধে হয়ে যাওয়ার পরেও তুন্না যখন বাড়িতে ফিরল না, তখন সবাই একটু চিন্তায় পড়ে গেল। তুন্নার মামা দীনেশবাবু বেশ উত্তেজিত হয়ে উঠলেন। সন্ধে হয়ে গেল, এখনো তুন্না ফিরে এলো না কেন? স্বপ্না, স্বপ্না, তুমি তো বলেছিলে এই সামনের পোড়া মাতলার দশকর্মার দোকান থেকে খড়ি কিনেই চলে আসবে। কি হলো বলো তো মামা? তুন্না তো জানি আমরা কাল ফিরবো, ব্যাগপত্র গোছাতে হবে, তাছাড়া বাড়িতে পুজো আছে, সেটা জেনেও এতটা দেরি করার মেয়ে তো তুন্না নয়। সবার প্রথম টুয়ার মনেই একটা আশঙ্কা দেখা দিয়েছিল। সে চাপা স্বরে মানিককে ডেকে একপাশে সরিয়ে নিয়ে গেল। মানিক, তুন্নার কোনো বিপদ ঘটেনি তো? আমার কিন্তু ব্যাপারটা ঠিক ভালো মনে হচ্ছে না। উফ, সব জায়গাতেই তুই রহস্যর গন্ধ খুঁজে বেড়াস কেন বলতো? ভুলে যাচ্ছিস কেন এটা তাথই তুন্নার মামা বাড়ি? এখানে তাদের বিপদ হবে কেন? এখানে ওদের অত ভালোভাবে কেউ চেনেই না। কিন্তু মানিক, তুন্না এরা এতক্ষণ ধরে কোথায় রয়েছে? কি কি করছে বা কি? আর আর পাশাকেও তো দেখতে পাচ্ছি না। পাশা কি তাহলে তুন্নার সাথেই গেছে? পাশার নাম নেবার সঙ্গে সঙ্গে বাড়ির উঠোনের ওপরে সে উড়ে এক পাক দিয়ে নিল। বিপদের কথাটা তখনও তাদের মনে হয়নি, কিন্তু তাথই তুন্নার মামা এবং তাদের বাড়ির অন্যান্য লোকেরা আর মানিক, টুয়া, তাথই, বাপন সকলে মিলেও যখন আশেপাশে খুঁজে তুন্নাকে দেখতে পেল না, তখন তাদের কেমন যেন প্রথমবারের জন্য বিপদের কথাটা মনে হলো। তুন্নার মামাই আসল খবরটা নিয়ে এসেছিলেন। তিনি ওই রাস্তার পাশে জটলার ওখানেও গিয়েছিলেন। আসলে একটা চোর ধরা পড়েছে, তাকেই সবাই মিলে ধরে গণপিটুনি দিচ্ছিল।
সেখান দিয়ে তুন্না যে যাচ্ছিল সেটাও কয়েকজনের নজরে পড়েছে। আর সে যে একটা লোকের সাথে কথা বলতে বলতে পিছনের দিকে গেছে সেটাও অনেকে দেখেছে। আর তাদের মধ্যেই একটা ছেলে জানিয়েছিল যে ওই লোকটা কোনো একটা গাড়িতে কাউকে তুলে নিয়ে গেছে। প্রথমে তার মনে হয়েছিল কেউ অসুস্থ, তাই তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, সেজন্যই সে আর কিছুই বলেনি। কিন্তু এখন কেমন যেন ব্যাপারটা তারও সন্দেহের মনে হচ্ছে। তাছাড়া আশপাশ থেকে বাচ্চা ছেলে মেয়ে চুরির খবর তো মাঝে মাঝে শোনা যায়। কথাটা শুনেই দীনেশবাবুর হাত পা কেমন যেন ঠান্ডা হয়ে গিয়েছিল। তিনি তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসে সবাইকে ব্যাপারটা জানালেন। এমন একটা ঘটনায় বাড়ির সকলে চিন্তিত হয়ে পড়ল। তাথই তুন্নাদের দিদা, মামি, এমনকি তাদের বাড়ির অন্যান্যরা এই গোটা ঘটনায় কেমন ভয় পেয়ে গিয়েছিল। তারা সকলেই পুলিশের ডায়েরি করার কথা ঠিক করলেন। তাই শুনে সেদিন রাতেই দীনেশবাবু এবং পাড়ার আরও 2-4 জন থানায় চলে যায় কথা বলতে। এদিকে ওরা 4 জন ঘরে বসে যুক্তি পরামর্শ করতে থাকে। তাদের কাছেই ঘরের জানলাতে বসে সবকিছুই যেন মন দিয়ে শোনে পাশা। যতদূর জানা যাচ্ছে তুন্না রাস্তার মোড় পর্যন্ত গিয়েছিল, তারপর তাকে সেখান থেকে কিডন্যাপ করা হয়। কিন্তু তাকে কিডন্যাপ করার পেছনে কারণ কি থাকতে পারে? তাহলে কি ওই ছেলে মেয়ে চুরি করার দলটাই তাকে তুলে নিয়ে গেছে, নাকি অন্য কিছু? কিন্তু তুন্নাকে তো এখানে সেভাবে কেউ চেনেও না বাবলু। তাহলে আর তাকে অন্য কোনো কারণে কিডন্যাপ কেন করতে যাবে? আর যদি তেমনই কিছু হতো তাহলে তো মুক্তিপণের জন্য টেলিফোন আসতো এতক্ষণে। কিন্তু তুন্নাকে তুলে নিয়ে যাওয়াটা তো সহজ ব্যাপার নয়। সে নিশ্চয়ই চেঁচামেচি করত কিংবা বাঁচার চেষ্টা করত। তাহলে কি তাকে অজ্ঞান করে নিয়ে যাওয়া হয়েছে? মানিকের এই কথা শুনে তাথইয়ের চোখের কোণে সামান্য জল দেখা দিল। খালি আমাদের বাড়ি ফিরে যাওয়ার কথা, আর আজকে এমন একটা ব্যাপার ঘটে গেল। মা বাবা যদি জানতে পারে না, তাহলে আমাদের আর কোথাও আসতে দেবে না একা একা। তাথই, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। আরে আমরা সবাই যতক্ষণ একসাথে আছি ততক্ষণ তুই কিচ্ছু চিন্তা করিস না, বুঝেছিস? এটা শুনেই টুয়ার চোয়াল শক্ত হয়ে উঠল। মানিকও শক্ত মুখে ঘরের ঘড়িটার দিকে তাকিয়ে দেখে নিল। আমরা এর আগে অনেককেই অনেক বিপদের হাত থেকে বাঁচিয়েছি, আর আজ তুন্না আমাদের একজনই বিপদে পড়েছে। তার জন্য আমরা সব রকম চেষ্টা তো করবই। তুই চিন্তা করিস না তাথই, তুন্নাকে আমরা খুঁজে বার করবই। সে যেখানেই থাকুক আমরা তাকে খুঁজে বার করবই। পাশা কি বুঝলো কি জানি, ঘরের জানালা থেকে হঠাৎ করে উড়ে গিয়ে ভীষণ জোরে একটা ডাক দিল। তবে এবার তার ডাকটা কেমন যেন ম্লান মনে হলো। সে নিজেও হয়তো বুঝতে পেরেছে তুন্নার কোনো একটা বিপদ ঘটেছে। দীনেশবাবুদের ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। সেই রাতের বেলা মানিক আর কিছুই করতে পারবে না, তাই তাদের অপেক্ষা করতে হলো। পরদিন সকাল হতেই বাড়িতে পুলিশ এলো, কিন্তু সবার চোখের আড়ালে ওরা বেরিয়ে পড়ল রাস্তার মোড়ে। যেখানে জটলাটা হচ্ছিল সেই জায়গাটা খুঁজে বার করে এক দোকানদারকে জিজ্ঞাসাবাদ শুরু করলো। কাল বিকেলবেলা একটা একটু বাচ্চা মেয়েকে এখানে আসতে দেখেছিলেন ওই সন্ধ্যের আগে? ঠিক বলতে পারবো না, এই রাস্তা দিয়ে তো কতজন আসে যায় ঠিক মনে নেই। কালকে এখানে একটা জটলা হচ্ছিল, মেয়েটা সেই সময় এখানে আসে, তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মানিকের কথার উত্তরে দোকানদার কিছু একটা বলতে যাওয়ার আগেই পাশ থেকে তাদের থেকে একটু বেশি বয়সী একটা ছেলে বলে উঠল, তোমরা দীনেশ কাকার বাড়িতে এসেছো না? কথাটা শুনেই ওরা 4 জনেই ঘুরে তাকালো ছেলেটার দিকে। তার পরনে একটা হাফ প্যান্ট, গায়ে একটা জামা। সে সন্দেহের দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে রয়েছে। টুয়াই প্রথমে তার সাথে কথা বলল। হ্যাঁ, আমরা ও বাড়িতে পুজো দেখতে কলকাতা থেকে এসেছি। তবে আমাদের সাথে আর একজন ছিল, তুন্না। এটা ওরই মামার বাড়ি। ওকেই কাল সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কালো রঙের একটা গাড়ি এসেছিল, ওই বড় রাস্তার শেষের গলির ভেতরে ওখানে দাঁড়িয়েছিল। আমি যখন দেখলাম
তখন একটা কম বয়সী মেয়েকে কোলে করে তুলে নিয়ে যাচ্ছিল। আমি ভাবলাম হয়তো কোনো কারণে অসুস্থ, তাই অমনভাবে নিয়ে যাওয়া হচ্ছে। তখন আর কিছু মনে করিনি। কাল দিনেশ কাকা জিজ্ঞাসা করছিল, তখন আমি তাকে সব বলেছি। তোমাদেরও বলছি, আমার মনে হয় তোমাদের বন্ধুকে কেউ কিডন্যাপ করেছে। কিন্তু তুন্নাকে খুঁজে পাওয়ার কোনো রাস্তা কি নেই? একটা রাস্তা আছে। ওই কালো রঙের গাড়িটাকে মাঝে মাঝে এদিকে দেখা যায়। আমার মনে হয় ওরাই হয়তো ওই বাচ্চা চুরির দলের সাথে যুক্ত, আর তাদেরই কেউ হয়তো তোমাদের বন্ধুকে তুলে নিয়ে গেছে। কালো গাড়ির মধ্যে কারা ছিল? তাকে তোমরা দেখেছো? রতন মাথা নেড়ে সায় দিল। ওর চোখে চশমা ছিল আর মাথায় একটা টুপি, তাই মুখটা ভালোভাবে বোঝা যায়নি। আর এমনিও সন্ধে হয়ে আসছিল, তাই সেভাবে স্পষ্ট করে কিছুই বোঝা যায়নি। তাহলে মানিক, এখন কি করা যায় বলতো? মানিক বেশ কিছুক্ষণ কি একটা চিন্তা করল। আমাদের এদিকটা একটু ঘুরে দেখতে হবে। গাড়িটাকে কোথাও দেখতে পাওয়া যায় কিনা একবার দেখতে হবে। আশা করি গাড়িটায় কোনো নাম্বার প্লেট থাকবে না, কারণ তাতে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবুও আমাদের একবার চেষ্টা তো করতেই হবে। যারা তুন্নাকে কিডন্যাপ করেছে তাদেরকে খুঁজে বের করতেই হবে আমাদের। আমিও যাব তোমাদের সাথে। আমি পড়াশোনা খুব একটা করি না, কিন্তু খবরের কাগজ পড়তে আমার ভালো লাগে। আমার পাশের বাড়ি এক দাদা আছে, তার কাছ থেকে আমি রোজ খবরের কাগজ চেয়ে নিয়ে পড়ি। আমি কাগজেই তোমাদের কথা পড়েছি। তুন্না নামটা শুনে আমি চিনতেও পেরেছি। তোমরা সেই বিখ্যাত 500 জন্য, যারা বেশ কয়েকবার অনেক লোককে বিপদের হাত থেকে বাঁচিয়েছে। আমি থাকবো তোমাদের সাথে। ওদের আপত্তি করার কিছু ছিল না, কারণ রতন থাকলে একটু বেশি সাহায্য হবে। রতন ওদিককার সব কিছুই চেনে। রতন ওদের নিয়ে পোড়ামতলা ছাড়াও আরও অনেক জায়গায় ঘুরে বেড়ালো, কিন্তু কোথাও তেমন কিছুই পাওয়া গেল না। বেশ অনেকক্ষণ ঘুরে বেড়ানোর পর ক্লান্ত হয়ে ওরা বাড়ির দিকে ফিরে আসবে, ঠিক সেই সময় দেখা গেল একটা দৃশ্য। বাজারের একপাশে একটা বাচ্চা ভিখারি বসে ভিক্ষে করছিল। দুপুরের দিকে এদিকটায় লোকজন খুব একটা নেই। হঠাৎ করে একটা কালো রঙের গাড়ি এসে তার সামনে দাঁড়ালো। তারপর গাড়ি থেকে একটা সন্ডা মার্কা লোক নেমে ভিখারিটার সামনে দাঁড়িয়ে তার সাথে কি যেন কথাবার্তা বলতে লাগলো। ওরা দেখতে পেল ভিখারি বাচ্চাটার মুখটা কেমন যেন ভয়ে কালো হয়ে গেছে। একটু পরেই সেই সন্ডা মার্কা লোকটা গাড়িতে চেপে ওদের সামনে দিয়েই বেরিয়ে গেল। রতন এবার ফিসফিস করে কথা বলে উঠল। ওটা মনোহর লালের পোষা গুন্ডা। পুরো শহরে এখানে ওখানে ডেরা করে রেখেছে, কিন্তু ওদের যে ধরবে তার কোনো প্রমাণ কিন্তু নেই। এদিকে সবাই ওদের ভয় পায়। এমন কোনো কাজ নেই যে ওরা করে না। কথা বলতে বলতে ওরা ততক্ষণে এগিয়ে গেছে ছেলেটার দিকে। এই ছেলেটা নিশ্চয়ই ওদের খবর জানে। এই ছেলেটার কাছ থেকে কিছু বের করা যায় কিনা দেখা যাক। ছেলেটার সামনে যখন ওরা এগিয়ে গেছে, তখন ছেলেটা ওদের সামনে একটা ছোট বাটি এগিয়ে ধরেছে। বাপন পকেট থেকে একটা নোট বার করে তার বাটির ওপর দিল, তারপর তার সামনে ঝুঁকে বসল। তোমার নাম কি? জানি না, আমার নাম আমি জানি না। সে কি কথা? তোমার কোনো নাম নেই? সবার তো নাম থাকে। যেমন আমার নাম হলো মানিক, ওর নাম বাপন, আর ওর নাম রতন। ওরা সবাই আমাকে বিট্টু বলে ডাকে। তা বিট্টু, তুমি যে এখানে বসে ভিক্ষে করো, তোমার খারাপ লাগে না? তোমার বাবা মা কোথায়? জানি না, আমার বাবা মাকে আমি কোনোদিন দেখিনি। ওরাই আমাকে খেতে দেয়, ওরাই সব কিছু করে। ওরা কারা? এই কথাটা শুনে ছেলেটার মুখে একটা ভয় দেখা দিল। ছেলেটা ভয়ে যেন জড়সড় হয়ে যেতে লাগলো। তারপর তার মুখের সামনে দুটো হাত চেপে ধরে রইল। না না, বলবো না, বললে ওরা আমায় মেরে ফেলবে। ওদের লোক সব জায়গায় আছে, এখানেও আছে। তোমরা চলে যাও। আমাদের এক বন্ধুকে মনে হয় ওরা তুলে নিয়ে গেছে।
তাকে যে আমাদের বাঁচাতেই হবে। তুমি প্লিজ বলো, ওরা কারা, ওরা কোথায় থাকে? ছেলেটা তখন একটা কাণ্ড করলো। হঠাৎ করে হাতের বাটিটা তুলে নিয়ে ওদের চোখের সামনে থেকে দৌড়ে অন্যদিকে চলে গেল। ওরা অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইল। ওরা সবাই ভয়ে ভয়ে থাকে। ওদের বিরুদ্ধে মুখ খুললেই ওদেরকে প্রাণে মেরে দেবে, তাই ওরা কিছু বলবে না। ওদের কাছ থেকে কিছু জানতেও পারবে না। তবে আমার একটা সন্দেহ হচ্ছে, সেটার সমাধান বিকেল ছাড়া হবে না। তোমরা এক কাজ করো, এখন বাড়ি যাও, বিকেলে একবার বেরোতে হবে। ওরা ব্যর্থ হয়ে বাড়ি ফিরে এলো। তবে রতন ওদের আশ্বাস দিল সে কিছু একটা জানার চেষ্টা করছে, আর প্রয়োজন হলে মোড়ের মাথার ওই দোকানের পেছনের দিকের বাড়িটায় গিয়ে ডাকলেই রতন চলে আসবে। ওরা বাড়িতে এসে দেখল পুলিশ এসেছে। তাথই আর তুন্নার মামা দীনেশবাবু যেন ওদের জন্য অপেক্ষা করছিল। ওরা আসতেই কথা শুরু করলেন। ওই যে ওরা এসে গেছে। এই, তোরা এতক্ষণ ছিলি কোথায় বলতো? একটা খবর পেলাম, মনোহর লালের গুন্ডারা কালো গাড়িতে করে তুন্নাকে তুলে নিয়ে গেছে। এই খবরটা আমরা বার করতে পেরেছি, কিন্তু এই মনোহর লালের ব্যাপারে বেশি কিছু জানা যায়নি। মানিকদের মুখে এই কথা শুনে পুলিশ অফিসার অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে রইলেন। বাবা, তোমরা এর মধ্যে তো দেখছি অনেক কিছু জেনে ফেলেছো। তোমরা তো বাচ্চা ছেলে, তোমরা এসব খবর বার করলে কোথা থেকে? আর মনোহরলাল কি সাংঘাতিক জিনিস তা তো আর জানো না, জানলে বুঝতে। সাংঘাতিক হোক আর যাই হোক, তুন্নাকে তুলে নিয়ে গিয়ে ওরা কাজটা ঠিক করেনি। ওদের এর ফল ভোগ করতেই হবে। এখনো দুধের দাঁত পড়েনি, মুখে বড় বড় কথা। হ্যাঁ, আর তোমরা কারা বলো তো? আর এখানে এসেছিলে কি করতে? শুধু শুধু একটা ঝামেলা তৈরি করলে। আমরা 5 জন্য আমরা এখানে দুর্গাপুজো দেখতে এসেছিলাম তাথই তুন্নাদের মামার বাড়িতে। আমরা কি করে জানবো এখানে পুলিশ থাকতেও এমন দিনে দুপুরে বাচ্চাদের অপহরণ করা হয়? কথাটা শুনে কিন্তু পুলিশ অফিসারের মুখের হাসি মিলিয়ে গেল, তার চোয়ালটা শক্ত হয়ে গেল। সে কি, তোমরাই সেই বিখ্যাত 5 জন্য? তোমরাই কদিন আগে ট্রেনের কামরায় ডাকাতি হওয়ার থেকে যাত্রীদের বাঁচিয়েছিলে না? আচ্ছা আচ্ছা, তার মানে এই তুন্নাও তোমাদের দলে রয়েছে, তাই না? আচ্ছা, আমি একটা কথা বলি, আপনি মনোহর লালকে গ্রেফতার করলেই তো পুরো ব্যাপারটা জানতে পারবেন। আর কালো গাড়িটা আমরা নিজেরাও দেখেছি, এই সব কিছুরই সাক্ষী দেবে ওই রতন। তোমাদের কথা আমি সবই বুঝতে পারছি মানিক, কিন্তু মনোহরলাল তো আর যে সে মানুষ নয়, খুব বড় মাপের একজন ব্যবসায়ী। তাকে এভাবে কোনো শক্ত প্রমাণ ছাড়া ধরা যাবে না। তবে তার এই অপহরণ চক্রের কথা আমরাও কিছুটা জানি। তবে কোনো শক্ত প্রমাণ ছাড়া তাকে ধরা যে কঠিন তা হয়তো তোমরাও বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এই কেসটা আপনি আপনার মতো করে দেখুন, আমরা আমাদের মতো করে তদন্ত করছি। আর সত্যি যদি কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে আমরা আপনাকে অবশ্যই জানাবো। আরও কিছু কথাবার্তার পর পুলিশ অফিসার সেখান থেকে চলে গেলেন। থানার ঠিকানাটা ওরা জেনে রাখল, প্রয়োজনে থানায় যেতে হতে পারে। সেদিন বিকেলেই ওরা বাড়ি থেকে আর একবার বেরিয়েছিল, আর তখনই বাজারে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেল। সকালের দিকে যে ছেলেটাকে রাস্তায় বসে ভিক্ষা করতে দেখা গিয়েছিল, সেই ছেলেটাকে দেখা গেল একটা ফলের দোকানের সামনে বসে পাঁপড় ভাজা বিক্রি করছে। ওরা অবাক হয়ে তার কাছে গেল। এই যে সকালে তুমি ভিক্ষে করছিলে, এখন পাঁপড় বিক্রি করছো, কি ব্যাপার বলো তো? ছেলেটা অবাক হয়ে ওদের দিকে তাকালো। আমি ভিক্ষে করছিলাম? তোমরা তো ভুল দেখেছ। ও মাধব, ওর নাম আমিও জানি, তবে ওর মা বাবা নেই। ওর বাবা মা বেশ কয়েক বছর আগে একটা দুর্ঘটনায় মারা গেছে। তারপর থেকে ও এখানেই থাকে, এটা ওটা বিক্রি করে। সকালে বিট্টুকে দেখেই আমার সন্দেহ হয় যে ওকে আমি কোথাও দেখেছি আগেও। একটু ভাবতেই কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম যে মাধবকে তোমাদের দেখা দরকার। কিন্তু ওই বিট্টু নামের ছেলেটাকে দেখতেও তো একদম এর মতোই।
ছোটবেলায় আমরা যমজ ভাই ছিলাম। তারপর আমার ভাই একবার চুরি হয়ে যায়। বাবা মা মারা যাওয়ার কিছুদিন পর থেকেই প্রথম এই ছেলেটা এখানে ভিক্ষে করতে আসে। আমিও মাঝে মধ্যে দেখি। আমি ওর সাথে গিয়ে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ভয় পেয়ে চলে যায়। আমার মনে হয় ও আমার সেই হারিয়ে যাওয়া ভাই। ওরা একটা গভীর ভাবনায় পড়ে গিয়েছিল, কিন্তু ঠিক সেই সময় মানিক কথা বলল। আমার মাথায় একটা প্ল্যান এসেছে, এই সবাই শুন। ওরা রাস্তা থেকে সরে গিয়ে একটা ফাঁকা জায়গায় দাঁড়ালো। তারপর নিজেদের মধ্যে পরিকল্পনা মতো কথাবার্তা বলে নিল। সবটা সবাই শুনে আর বুঝে নিল। প্ল্যানটা খুব ভালো রতন, কিন্তু যদি কোনোভাবে ওরা জানতে পেরে যায় তাহলে কিন্তু কিচ্ছু জানতে পারবে না রতনদা, তুমি চিন্তা করো না একদম। আমি সব কিছু ঠিক করে রাখছি। তোমরা একটা কাজ করো, এখন বরং বাড়ি যাও। থানার ঠিকানা আমি জানি, আমি একবার থানায় গিয়ে কথা বলে আসি, তারপর সেই মতো নয় সমস্ত কিছু ভাবা যাবে। তার পরের দিন দুপুরে বাজারের এক পাশে বসে থাকা সেই বাচ্চা ভিখারি বিট্টু নামের ছেলেটার সামনে একটা কালো গাড়ি এসে দাঁড়ালো। তারপর হঠাৎ করেই গাড়ি থেকে দুজন নেমে বিট্টুকে গাড়িতে তুলে নিল। বিট্টু চিৎকার করার চেষ্টা করেছিল, তার আগেই তার মুখটা কেউ একজন রুমাল চেপে বন্ধ করে দিল। বাজারের কয়েকজন ব্যাপারটা দেখে একটু অবাক হয়ে গেল, তবুও এই যেন তাদের দেখা নিত্যদিনের ঘটনা, তাই তারা আর কেউ তেমন কিছু বলল না। তবে তার ঘন্টা খানেক পরেই আবার বিট্টুকে দেখা গেল ফিরে আসতে। এসে আবার নিজের জায়গায় বসে বাটিটা সামনে এগিয়ে দিয়ে ভিক্ষা করতে লাগলো। ব্যাপারটায় কেউ আর তেমন আমল দিল না। মানিক, টুয়া, বাপন আর তাথই অপেক্ষা করতে লাগলো, যেন কোনো একটা কিছু ঘটতে চলেছে। সন্ধ্যের দিকে মানিকের হাতে থাকা ছোট্ট মোবাইল ফোনটায় একটা মেসেজ এসে ঢুকলো। সেটা ঢুকতেই মানিক বেরিয়ে পড়ল, সঙ্গে নিল রতনকে। রাত্রের মধ্যে যদি আমরা ফিরে না আসি তাহলে তোরা সোজা থানায় যাবি। তারপর পুলিশ অফিসারকে বলে আমার ফোন নাম্বার ট্রেস করে ঠিক তোরা জায়গা মতো পৌঁছে যেতে পারবি। তোদের এখন নিয়ে যেতে চাইছি না, কারণ বিপদ ঘটতে পারে যে কোনো সময়, যে কোনো দিক থেকে। মানিক, বিপদে কিন্তু সবসময় আমরা একসাথেই গেছি, তাই আজ তুই আমাদের এভাবে ছেড়ে যেতে পারবি না। আহা, তোদের কাছে তো একটা মোবাইল রইলই। তেমন হলে ওকে আমি মেসেজ করব, সেটা দেখেও জায়গা চিনে ঠিক চলে যেতে পারবে। আর তোদের নিয়ে গেলে বাইরে থেকে খবর দেওয়ার মতো কেউ থাকবে না। ওরা সমস্ত ব্যাপারটাই বুঝতে পারল। তারপর মানিক আর রতন বেরিয়ে পড়ল মোবাইলের মেসেজে পাওয়ার ঠিকানাটার উদ্দেশ্যে। এদিকে সন্ধে নেমে এসেছে। মানিক আর রতন যখন ফোনে আসা ঠিকানায় গিয়ে পৌঁছালো, তখন দেখতে পেল একটা পরিত্যক্ত কারখানার কাছে তারা এসে পৌঁছেছে। চারিদিক শুনশান, কেউ কোথাও নেই। ছোট্ট ভাঙা পাঁচিলটা টপকে ওরা দুজন ভেতরে ঢুকল। মানিক এদিক ওদিক দেখতে দেখতে রতনকে সতর্ক করে দিল। রতনদা, রতনদা, একটু সাবধানে। ওদের লোক যে কোনো জায়গায় থাকতে পারে, একটু দেখে শুনে আমাদের ভেতরে ঢুকতে হবে। এখানেই তোর না আছে, আর বাকি ছেলেমেয়েরাও বোধহয় এখানেই আছে। ওরা ভাঙা কারখানাটার দিকে আরো কয়েক পা এগিয়ে গেছে। তখন বিকেল প্রায় শেষ হয়ে আসছে। চারিদিকে সামান্য অন্ধকার নেমে এসেছে। কারখানার একদম কাছে এসে ওরা একটা গাছের আড়ালে গিয়ে মানিক লুকোলো। তারপর মোবাইলটা রতনের হাতে দিয়ে দিল মানিক। মোবাইলে একটা মেসেজ লেখা রয়েছে, আর তুমি সেন্ড বাটন টিপলেই মেসেজটা বাপনের কাছে চলে যাবে। যদি আমি কোনো বিপদে পড়ি কিংবা তেমন কোনো পরিস্থিতি হয়, তাহলে তুমি সেন্ড বাটন টিপে দিলেই হবে, বুঝলে? হ্যাঁ রতনদা? রতন গাছের আড়ালে দাঁড়িয়ে রইল। মানিক ভেতরটা দেখে আসতে গেল। এদিকে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও মানিক আসছে না দেখে রতন গাছের আড়াল থেকে সরে আসতে যাবে, ঠিক তখনই তার পেছন থেকে দুটো শক্ত হাত এসে তার মুখ আর হাতটা চেপে ধরল। কিন্তু বিপদ বুঝতে পেরে তার আগেই রতন সেন্ড বাটনটা চেপে দিয়েছে, কিন্তু তার হাত থেকে মোবাইলটা মাটিতে পড়ে গেল। অন্ধকারে যে রতনকে চেপে ধরেছিল সে আর কিছুই বুঝতে পারল না।
এদিকে মানিক কারখানার দেওয়ালটাকে ধরে অন্ধকারের মধ্যে গা মিশিয়ে এগিয়ে যাচ্ছিল। বেশ খানিকটা এগিয়ে যাওয়ার পর একটা ভাঙা ফোকর থেকে ভেতরের দিকে দেখা গেল, কিন্তু কোথাও কেউ নেই। তার কেমন একটা সন্দেহ হলো, তাই ভাঙা ফোকর দিয়ে ভেতরের দিকে ঢুকতেই কারোর কথাবার্তার শব্দ শুনতে পেল, কিন্তু গোটা কারখানায় কোথাও কেউ নেই। তাহলে কথা বলছে কোথায়? মানিক আবার কারখানা থেকে বেরিয়ে এলো। চারপাশে বড় বড় কয়েকটা গাছ রয়েছে, সেই গাছগুলো অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে। মানিক গোটা কারখানা একবার চক্কর দিয়ে ঘুরে ফেলল, তবে কোথাও কাউকে দেখতে পেল না। হঠাৎ মানিকের মনে হলো একটু আগে যে জায়গাটা পেরিয়ে এসেছে সেখানে কথা বলার শব্দটা বেশি জোরে শোনা যাচ্ছিল। মানিক আবার পেছনের দিকে গিয়ে সেখানে দাঁড়াতেই বুঝতে পারল কেউ আস্তে আস্তে কথা বলছে। আর তখন সে দেখতে পেল জঙ্গলি জায়গাটায় একটা ছোট্ট ঢাকনার মতন কিছু উঁচু হয়ে আছে। সেই ঢাকনাটার কাছে গিয়ে আস্তে আস্তে সেটা সরাতেই মানিক অবাক হয়ে গেল। একটা লোহার সিঁড়ি লাগানো রয়েছে, তার মানে মাটির তলায় কোনো একটা ঘর রয়েছে। মানিক লোহার সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে যাবে, ঠিক সেই সময় মাথায় একটা আঘাত পেয়ে মাটির এক পাশে পড়ে গেল। এই ছেলে দুটো আমাদের আস্তানার খবর পেল কি করে? কেমন কাজ করিস তোরা, হ্যাঁ? আর ওই ছোড়াটাই মনে হয় সেদিন মেয়েটাকে কিডন্যাপ করার সময় দেখতে পেয়েছিল। কিছুই বুঝতে পারছি না বস, তবে এনাদের সঙ্গে আরও 3 জন ছিল, তার মধ্যে একটি মেয়ে। ওরা সবাই ওই বিট্টুর আশেপাশে ঘোরাফেরা করছিল, আমি দেখেছি। ব্যাটাটা বোধহয় খবর জোগাড় করার চেষ্টা করছিল, কিন্তু দুটোকে তো ধরা গেছে। শুধু এই দুটোকে ধরলে হবে না, বাকিদেরও ধরতে হবে। সব কটাকে ধরে তারপর ছেলে মেয়েগুলোর হাত পা ভেঙে দিয়ে এদের বসিয়ে ভিক্ষে করাতে হবে। একবার যদি আমার এই আস্তানার কথা পুলিশ জানতে পারে তাহলে আমাদের সবাইকে ধরা পড়তে হবে, বুঝলি গাধার দল? ওরা মানিক আর রতনের অজ্ঞান শরীরটাকে ঘরের একপাশে দড়ি দিয়ে বেঁধে রাখল। তাদের থেকে একটু দূরেই তুন্নাকে বেঁধে রাখা হয়েছে। ঘরের মধ্যে বেশ কয়েকটা ছেলে মেয়ে এদিক ওদিক ছড়িয়ে বসে রয়েছে। তারা অবাক চোখে ওই 3 জনের দিকে তাকিয়ে দেখছে। তারা বুঝতে পারছিল এই 3 জনের অবস্থাও তাদের মতোই হবে, কিন্তু তাদের চোখে মুখে একটা ভয়। মনোহর হঠাৎ হুঙ্কার দিয়ে উঠল, একটাও যদি পালাবার চেষ্টা করিস তাহলে তোরা বুঝতে পারার আগেই সব কটাকে কেটে নদীর জলে ভাসিয়ে দেবো। মনোহর ঘরের বাইরে এলো, তারপর বাকি 3 জন গুন্ডাকে তাদের কাজ বুঝিয়ে দিল। যা, তাড়াতাড়ি যা, এক্ষুনি বাকি 3টাকে ধরার ব্যবস্থা কর। ওদিকে মানিক আর রতন বেরিয়ে যেতে ওরা 3 জন উৎকণ্ঠায় সময় কাটাতে লাগলো। বাপন ফোনটা হাতের কাছে ধরে বসে রইল। মেসেজ এলেই ওদের এক্ষুনি ছুটতে হবে থানায়। কিন্তু বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও যখন কোনো মেসেজ এলো না, তখন ওদের চিন্তা আরও বাড়তে লাগলো। এর মধ্যেই দীনেশবাবু ওদের ঘরে এলেন। এ কি তাতে? মানিক কোথায় গেল রে? তুন্নাকে কোথায় আটকে রেখেছে সেই জায়গাটার খোঁজ করতে গেছে। দীনেশবাবু চমকে উঠে মাথায় হাত দিলেন, তারপর সামনে মেঝেতেই বসে পড়লেন। সর্বনাশ, তোরা কি করছিস বলতো? না, তোরা যে বড় বিপদে ফেললি আমাকে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি থানায় একবার খবর দিই। এখন থানায় খবর দেবেন না মামাবাবু, আগে মানিক আমাদের সেই জায়গাটার ঠিকানাটা মোবাইলে পাঠাক, তারপর আমরাই থানায় খবর দেব। দীনেশবাবু চিন্তিত মুখে বাড়ির ভেতরে চলে গেলেন। তিনি বোধহয় গোটা ব্যাপারটা সকলকেই বলেছিলেন। একটু পরেই বাড়ির ভেতরে সকলেই উৎকণ্ঠায় পড়ল। এখন যদি মানিক নিজেও ফিরে না আসে? তার মধ্যে আবার মানিকের সাথে রতন গেছে শুনে ওরা যেন আরও আশঙ্কা করতে লাগলো। একটু পরেই বাপনের ফোনে মেসেজটা ঢুকলো, আর সেই মেসেজের মধ্যে পরিত্যক্ত কারখানার ঠিকানাটা দেওয়া ছিল।
তাড়াতাড়ি পুলিশের টেলিফোন নাম্বারে ফোন করে বাপন সমস্ত ঘটনা খুলে বলল। পুলিশ তখনই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল আর ওদের মোড়ের মাথায় দাঁড়াতে বলল। কিছুক্ষণের মধ্যেই পুলিশের গাড়িতে করে ওরা সকলে গিয়ে পৌঁছালো সেই পরিত্যক্ত কারখানার সামনে। এদিকে পুলিশের গাড়ির শব্দ শুনে নিচে মনোহর ততক্ষণে বেশ চিন্তিত হয়ে পড়েছে। গুন্ডা 3 জন সবে বাইরে বের হতে যাচ্ছিল, কিন্তু তার মধ্যেই পুলিশের গাড়ির শব্দ শুনে ওরা আবার তাড়াতাড়ি ঢাকনা বন্ধ করে নিচে গিয়ে বসল। মনোহর চিন্তিত হয়ে উঠল। পুলিশ এই জায়গাটার সন্ধান পেলেও কি করে? আমরা কি করে জানবো বস? তাহলে কি ওই ছোড়াগুলো এখানে আসার আগেই পুলিশকে সবকিছু জানিয়ে দিয়ে এসেছে? উফ, এখন আর হাঁ করে দাঁড়িয়ে থাকিস না, তাড়াতাড়ি ওই ছেলে মেয়েগুলোকে পেছনের দরজা দিয়ে সুরঙ্গটা ধরে বাইরে বার কর, আর এই দুটোকে একদম জানে মেরে দে। এদের জন্যই আমাদের এত বিপদ। এদিকে রতনের জ্ঞান ততক্ষণে ফিরে এসেছে। তার নাকে ক্লোরোফর্ম স্প্রে করা হয়েছে বুঝতে পেরেই সে নিঃশ্বাস বন্ধ করে ফেলেছিল। জলে সাঁতার কাটার সময় গভীরে ডুব দিয়ে নিঃশ্বাস অনেকক্ষণ ধরে রাখতে পারত রতন, তাই নিঃশ্বাস বন্ধ করে মরার মতো এলিয়ে পড়তেই গুন্ডাটা তাকে তুলে নিয়ে চলে এসেছিল। তার নাকের কাছে হাত রেখে পরীক্ষা করার কথা ভাবেনি, তাই রতন ওদের সমস্ত কথাই শুনল। যখন শুনতে পেল ওদের প্রাণে মেরে ফেলার কথা বলা হচ্ছে, তখন সে পিটপিট করে প্রথমে চোখ খুলল। গুন্ডাগুলো তখন অন্য বাচ্চাগুলোকে পেছনের দিকে একটা দরজা দিয়ে বার করতে ব্যস্ত। মনোহর ওদের দিকে তাকিয়েও দেখছে না। রতন গা ঘষে ঘষে মানিকের দিকে সরে গেল। তারপর তার হাতের বাঁধনটা কোনো রকমে খোলার চেষ্টা করতে লাগলো। কোনোভাবে বাঁধনটা খুলে এসেছে। ঠিক সেই সময় তুন্না একটা হালকা শব্দ করে রতনকে ডাকল। তাই শুনেই রতন অন্ধকারের মধ্যে নিজেকে মিশিয়ে তুন্নার বাঁধনটা প্রথমে খুলে দিল। তারপর তুন্না আর রতন বাঁধন মুক্ত হয়ে মানিকের বাঁধন খুলে তাকে জাগানোর চেষ্টা করতে লাগলো। এদিকে মানিকের পকেটে যে রিভলভার ছিল সেটা মনোহর ততক্ষণে তুলে নিয়েছে। মানিক উঠতে যেতেই মাথার যন্ত্রণায় প্রথমে কাতর হয়ে গেল। তারপর গোটা ব্যাপারটা বুঝতে পেরে চোখ বন্ধ করে অজ্ঞান হওয়ার মতোই ভান করল। গুন্ডাগুলো সব বাচ্চাদের সুড়ঙ্গ পথ ধরে বার করে এগিয়ে গেল মানিকদের দিকে। 2 জন গুন্ডা আর মনোহর যখন ওদের দিকে এগিয়ে আসছে, তখনই হঠাৎ করে একটা কাণ্ড ঘটে গেল। মানিক মাথার যন্ত্রণা ভুলে এক লাফ দিয়ে মনোহরের পায়ের কাছে একটা লাথি কষালো। হঠাৎ এমন আক্রমণে মনোহর মাটিতে ধপ করে পড়ল। তুন্না আর রতন ততক্ষণে উঠে 2 জন গুন্ডাকে একসাথে প্রায় কাবু করে ফেলেছে। আসলে আচমকা একটা আক্রমণে তারা হতবাক হয়ে গিয়েছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা তুন্না আর রতনকে ধরে ফেলল। তবে মনোহর মানিককে ধরতে পারল না। মানিক অন্ধকারের মধ্যে কোথায় যেন লুকিয়ে পড়ল। মানিককে না পেয়ে মনোহর রিভলভার তুলে রতনের মাথায় ঠেকিয়ে ধরল। বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি, না হলে তোর এই বন্ধুকে কিন্তু আমি মেরে ফেলবো। এক গুলিতেই মাথার খুলি উড়ে যাবে। মানিক দেখল মনোহর রতনের মাথায় বন্দুকটা ঠেকিয়ে রেখেছে। আর বোকামি করা যাবে না, এই লোকটা যা খুশি করতে পারে। তাই মানিক 2 হাত তুলে আস্তে আস্তে অন্ধকার থেকে সামনের দিকে এসে দাঁড়ালো। মনোহরের মুখে একটা হাসি খেলে গেল। এই বাবুয়া, এই 3টাকে মেরে তারপর নদীর জলে ভাসিয়ে দে। মনোহর রিভলভার মানিকের দিকে তাক করল, তারপর ঘোড়ায় হাত রাখল। রতন আর তুন্না অবাক হয়ে তাকিয়ে দেখতে পাচ্ছিল রিভলভারের ঘোড়াটা আস্তে আস্তে চাপতে শুরু করেছে মনোহর। মানিক বুঝতে পারছিল এখান থেকে বেঁচে ফেরা আর হবে না। ওদিকে পুলিশের জিপের ওপর উঠতে উঠতে পাশাও চলে এসেছিল। পুলিশ অফিসার তাকে দেখে খুবই খুশি হয়েছিলেন। আরে এই তোমাদের সেই পাশা, তাই না? যে একবার এক ডাকাতের চোখ কামড়ে একেবারে তাকে কানা করে দিয়েছিল। শুধু তাই নয় স্যার,
প্রয়োজনে পাশা আমাদেরকেও অনেক বিপদ থেকে রক্ষাও করেছে। কারখানার সামনে যখন জিপটা এসে থামলো তখন পুলিশ অফিসার সবাইকে সাবধান করে দিয়েছিলেন। এই কারখানাটা কিন্তু অনেকদিন আগে থেকেই পরিত্যক্ত, এইখানে কিছু পাওয়া যাবে বলে তো মনে হয় না। ঠিক তখনই পাশা ভাঙা দেওয়ালের ওপর দিয়ে উড়ে কারখানার ভেতরে ঢুকে গেল। ওকে ফলো করে বাপন, টুয়া আর তাথই এগিয়ে যেতে শুরু করলো। পুলিশ অফিসার আর একজন কনস্টেবল ওদের দেখা দেখি ওদের পিছু নিল। পাশা উড়ে এসে মাটির ওপরে সেই ঢাকনাটার ওপরেই বারবার ঠোকর মারতে লাগলো। ওর ঠোঁট দিয়ে ঢাকনাটা ঠেলার চেষ্টা করতে লাগলো। ওদিকে মনোহর গুলি চালাতে যাবে, ঠিক তখনই ঈগলের ডাক শুনে যেন থমকে গেল। আর সেই একটা মুহূর্তেরই অপেক্ষা করছিল রতন আর তুন্না। এক ঝটকায় গুন্ডাদের হাত ছাড়িয়ে নিয়ে মনোহরের উপর ঝাঁপিয়ে পড়ল ওরা দুজনে। মনোহর কিন্তু রিভলভার ছাড়ল না, তবে সেই সুযোগে মানিক দৌড়ে এসে দুজন গুন্ডার একজনের তলপেট লক্ষ্য করে একটা লাথি চালালো, আর একজনের নাক লক্ষ্য করে চালালো ঘুষি। তারা দুজনেই কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে পড়ল। এদিকে মনোহর বাবুর হাতে রিভলভার থেকে একটা গুলি ছুটে গেছে। গুলির শব্দ শুনে আর অপেক্ষা করতে পারলেন না পুলিশ অফিসার। কনস্টেবলের সাথে হাত লাগিয়ে ঢাকনাটা তাড়াতাড়ি সরিয়ে লোহার সিঁড়ি দিয়ে নামতে লাগলেন। নিচের দিকে তাকাতেই মনোহর আর গুন্ডাদের দেখতে পেয়ে রিভলভার তুলে গর্জে উঠলেন, হ্যান্ডস আপ, কেউ পালাবার চেষ্টা করবে না। ঘরের ভেতরে অন্য কোনো আলো ছিল না, কয়েকটা মোমবাতি জ্বালানো ছিল, আর তাছাড়া টর্চের ব্যবস্থা ছিল। পুলিশের টর্চের আলো চারিদিকে পড়ল। উপর থেকে সবাই নেমে এলো, কিন্তু সব থেকে আগে এলো পাশা। মনোহর ততক্ষণে মাটি থেকে উঠে দাঁড়িয়েছে। পুলিশ দেখে সে কেমন যেন চমকে গেছে। গুন্ডা দুজন পেটের আর নাকের ব্যথায় এমনিতেই অস্থির ছিল। স্যার, ওই সুরঙ্গর পথে বাচ্চাগুলোকে নিয়ে আরেকজন গুন্ডা গেছে, আপনারা ওইদিকে যান। দুজন কনস্টেবলের সাথে রতন আর বাপন মিলে সুরঙ্গ পথে ঢুকে গেল। একটু পরেই সব বাচ্চাদের নিয়ে আরও একটা গুন্ডাকে ধরে ওরা এসে দাঁড়ালো সেই পাতাল ঘরে। অনেকদিন ধরেই আপনাকে ধরার পরিকল্পনা চলছিল মনোহর বাবু, কিন্তু আপনি বেঁচে যাচ্ছিলেন। এবার তো হাতে নাতে শক্ত প্রমাণ পেয়েছি, এবার আপনাকে কে বাঁচায় দেখি। এই ডেপো ছেলে মেয়েগুলো সাক্ষী দেবে নাকি? এই বুদ্ধি নিয়ে পুলিশ হয়েছে, আর যদি অ্যারেস্ট করেন তাহলেও আপনি আমায় বেশি দিন আটকে রাখতে পারবেন না। আপনি চেনেন না আমার আমি কে। বেশ বেশ, থামুন থামুন, সেসব পরে দেখা যাবে। এই রামদিন, সবকটাকে নিয়ে জিপে তোলো। কনস্টেবল রামদিন আর পুলিশের টিমের বাকিরা মনোহরদেরকে থানায় নিয়ে গেল। সবাই ভালোভাবেই সেখান থেকে বেরিয়ে এলো। বাচ্চাগুলোকেও বের করে নিয়ে যাওয়া হলো। তুন্না ছুটে এসে তাথইকে জড়িয়ে ধরল। আর একা একা কোথাও বেরিয়ে যাবি? না রে দিদি, আমি তো রাস্তার মোড় পর্যন্ত গিয়েছিলাম। ওই লোকটা আমার কাছে একটা ঠিকানা জানতে চাইলো, সেটা দেখাতে গিয়েছিলাম। আমার তো অজ্ঞানী, কিন্তু তোরা যে আমায় খুঁজতে খুঁজতে এখানে এসে পড়বি সেটা আমি জানতাম। তোমরা যা খেল দেখালে, উফ, আমার সারা জীবন মনে থাকবে। তুমিও আমাদের অনেক সাহায্য করেছো রতনদা, তোমাকেও ভুলবো না। পুলিশের সাহায্যে সেই বাচ্চাগুলোকে তখনকার মতো থানায় নিয়ে গিয়ে রাখা হলো। তাদের ব্যবস্থা পরে করা হবে। মানিকরা ভালোভাবে তাথই তুন্নার মামার বাড়িতে ফিরে এলো। দীনেশবাবু ওদের ফিরে আসতে দেখে প্রায় আনন্দে দৌড়ে এলেন। আমরা তো ভাবছি তুন্নার মতো তোরাও বুঝি হারিয়ে গেলি, কিন্তু এই অসাধ্য সাধন করলি কি করে তোরা? সবাই এর ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে লাগলো। সবাই বেশ খুশি হলো তুন্না ফিরে আসায়। সব হয়েছে মানিকের বুদ্ধি আর রতনের কারসাজিতে। মানে একটু খোলসা করে বলতো। আরে হয়েছে কি, এই ভিখারি সাজিয়ে রাখা ছেলেটা মানে বিট্টুর যে একজন যমজ ভাই আছে তা তো কেউ জানতোই না। আরে রতনদাই তো ওর ভাই, মানে মাধবকে দেখে ব্যাপারটা খেয়াল করে আর আমাদেরকেও জানায়। তখন মানিকের মাথায় একটা জবরদস্ত প্ল্যান আসে। কি মানিক,
এরপর কি তুই বলবি নাকি আমিই বলবো পুরোটা? তুই বল, আমি একটু জিরিয়ে নি। উফ, বড্ড ধকল গেল। বেশ বেশ, তুই জিরিয়ে নে, আমি না হয় বলছি পুরোটা। হ্যাঁ, তো যেটা বলছিলাম, রতনদা পাড়ার কয়েকটা ছেলেকে দিয়ে বিট্টুকে বাজার থেকেই কিডন্যাপ করিয়ে নেয়, মানে ওই আর কি লুকিয়ে রাখে। আর ওইদিকে বাজারে বিট্টুর জায়গায় বসিয়ে দেওয়া হয় মাধবকে। বিট্টু কিন্তু মনোহরকে ভয় পেত, হ্যাঁ, তাই আমাদের সাথে কাজও করতে চাইনি। কিন্তু মাধব তো আর সেরকম নয়, ওকে আমরা যেভাবে বললাম ও সেভাবেই কাজ করলো। এদিকে বিকেল হতেই মনোহরদের গাড়ি এসে আবার মাধবকে তুলে নিয়ে গেল বিট্টু ভেবে। আর আমরাও তো তককে তককে ছিলাম। আমরা কি করেছি, মাধবকে একটা মোবাইল ফোন দিয়েছিলাম। সে মনোহরদের গোপন ঘাঁটির খোঁজ পেতেই আমাদেরকে মেসেজ করে দেয়। মানিক আর রতনদা সেখানে গেল খোঁজ নিতে, কিন্তু ওরা বিপদে পড়তেই আমাদের জানালো। আর আমরাও তখন পুলিশের সাহায্যে ওখানে গিয়ে বেটা সবকটাকে হাতে নাতে ধরে ফেলেছি। ওরে বাবা রে, তোরা তো সাংঘাতিক কাজ করেছিস রে। শেয়ার বলতে আমরা তো 5-6 জন্য, একটু রিক্স হলেও আরও একবার আমাদের মিশন কমপ্লিট করলাম। কি বলিস সব? হিপ হিপ হুররে! পাশা ঠাকুর দালানের একটা থামের ওপরে বসেছিল। সেও তাড়াতাড়ি উড়ে গিয়ে ওদের সাথে সুর মেলালো। রাতের বাতাসে রহস্যের গন্ধ, ছায়ায় লুকিয়ে থাকে ভয়। জটিল ধাঁধার পথ পেয়ে সত্যি মিলবে কই? শুনছিলেন কেয়ার অফ কাহিনীর আজকের নিবেদন সুকান্ত দাসের কলমে ও ঐন্দ্রিলা সামন্তর ভাবনায় পাঞ্চজন্যর অভিযান। গল্পের নাট্যরূপ ঐন্দ্রিলা সামন্ত, গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অভিজিৎ। বিভিন্ন চরিত্রে প্রীতম, অধ্যায়, শুভ স্বপ্না, রমাকান্ত, পিয়ালি, নীল, আসঞ্জন, ঐন্দ্রিলা, রজত, শুভঙ্কর ও বাপন। গল্পের আবহ নির্মাণে অভিজিৎ, প্রচ্ছদ নির্মাণে রৌনক। এই পর্বের পরিকল্পনা ও পরিচালনায় টিম কেয়ার অফ কাহিনী। গল্প যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন, কমেন্ট করুন, আর আমাদের সঙ্গেই থাকুন আরও রহস্য আর রোমাঞ্চের জন্য। নতুন কাহিনী নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। ততদিন পর্যন্ত রহস্য থাকুক ছায়ায় ঢাকা, উত্তেজনায় ভরে থাক জীবনটা। শুভরাত্রি।